সুইচিং আর প্যাকেট সুইচিং দেখছিলেন? কেন? আমার তো ঠিকই মনে থাকে। কি লেখা আছে বলেন? হ্যাঁ, ওটার উত্তর কোথায়? হ্যাঁ, উত্তর কোথায়? দুটার মধ্যে ডিফারেন্স কি সেটা পড়তে বলছিলাম। আচ্ছা, এগুলা এক একটা নোড। হ্যাঁ, গোল্লা গোল্লা দিয়ে নোড বুঝাইছি, ঠিক আছে? নোড, নোড মানে বুঝেন? পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এক একটা রাস্তা তৈরি হয়েছে আর কি। আচ্ছা, ধরেন রাস্তা আর কি। হ্যাঁ, সেন্ডার রিসিভার, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো দুটা পয়েন্ট ধরলাম আমরা, এ আর বি। তো ধরেন এ থেকে বি পর্যন্ত কোনো ডেটা পাঠাইতে হলে যে কোনো রাস্তা সে চুজ করতে পারে না? যেহেতু এখানে মাল্টিপল ওয়ে আছে, যে কোনো রাস্তায় কিন্তু সে কি করতে পারে, ব্যবহার করতে পারে, তাই না? আচ্ছা, সো আমরা যখন সার্কিট সুইচিংয়ের কথা বলছি তখন জিনিসটা এরকম হবে, ধরেন আমি তার পাথ চুজ করে দিলাম। হ্যাঁ, ধরেন সে শুধু এই রাস্তাই ব্যবহার করবে। হ্যাঁ, তার কাছে কিন্তু অপশন আরও অনেকগুলো আছে, কিন্তু যখন আমরা সার্কিট সুইচিং বলছি তখন সে শুধুমাত্র ডেডিকেটেড তার যে পাথ বা ওয়ে সে শুধু ওইটাই ব্যবহার করবে। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে সার্কিট সুইচিংয়ের জন্য আপনার সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা ডেডিকেটেড চ্যানেল থাকতে হবে, ডেডিকেটেড পাথ থাকতে হবে, ঠিক আছে? মানে আপনার কাছে এখানে অ্যাভেইলেবল অনেকগুলো রাস্তা আছে, বাট যেটা শুধু আপনার জন্য ডেডিকেটেড সেই রাস্তাটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে হচ্ছে সার্কিট সুইচিং। মনে থাকবে? ভালো করে মানে কি বলে, মুখস্থ না করে বুঝে মনে রাখার চেষ্টা করেন। সার্কিট সুইচিং, হ্যাঁ, সার্কিট মানে কি, একটা যে কোনো একটা ডিভাইসকে চালানোর জন্য আপনার নির্দিষ্ট একটা সার্কিটের প্রয়োজন না, সো ওইভাবে মনে রাখেন। হ্যাঁ, যে সার্কিট সুইচিং হচ্ছে কি, আমার দুইটা পয়েন্টের মধ্যে একটা নির্দিষ্ট রাস্তা থাকবে, ঠিক আছে? নির্দিষ্ট চ্যানেল ক্রিয়েট করা থাকবে, শুধু ওই চ্যানেলটাই সেন্ডার আর রিসিভার ব্যবহার করবে ডাটা ট্রান্সমিশনের জন্য। তাহলে কি এখানে ওভারঅল ব্যান্ডউইথ যেটা আছে সেটা ফুল ইউটিলাইজ করতে পারতেছি। তাহলে এটার একটা অসুবিধা কি? কানেকশন লস করবে, তারপর আর যদি এরা কেউ অ্যাক্টিভ না থাকে তাহলে তো কমিউনিকেশন হবে না, তাহলে ব্যান্ডউইথটা ওয়াস্টেজ হবে। একটা তো কানেকশন লস্ট হবে, আর একটা হচ্ছে ব্যান্ডউইথের ইউটিলাইজেশন হবে না, তাই না? নষ্ট হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে সার্কিট সুইচিং। আর যদি প্যাকেট সুইচিং বলি তাহলে সেটা কি? প্যাকেট সুইচিং নাম শুনেই মনে রাখবেন যে আমাদের ফুল ডেটাটাকে এরকম ছোট ছোট প্যাকেটে ভাগ করা হয়, যেগুলোকে প্যাকেট বলে। ওই যে আমরা টিডিএম এর ডায়াগ্রামের মধ্যে দেখছিলাম না, যে এক একটা সেন্ডার থেকে এক এক রকমের ডেটা কালেক্ট করে, ধরেন এটা এর প্যাকেট, এটা বি, এটা সি, ডি, এরকম আমার যদি 5টা সোর্স থাকে তাহলে 5টা সোর্সের ডেটা আগে এখানে কালেক্ট করে, তারপরে এটা হচ্ছে একটা ফ্রেম, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা প্যাকেট, আর পুরাটা মিলে হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেম হিসেবে ডাটাগুলোকে ট্রান্সমিট করা হয়। সো যখন আমরা হচ্ছে প্যাকেট সুইচিংয়ের কথা বলবো তখন প্যাকেট সুইচিংয়ে যেটা করে, আমার ফুল ডেটাটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে, ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে। হ্যাঁ, সেগমেন্টে ডিভাইড করে তারপরে ওগুলাকে ছেড়ে দেয়। এখন ওগুলো যে কোনো নোড পার হয়ে ঘুরে ফিরে আবার এখানে এসে একত্রিত হয়ে তারপরে রিসিভারের কাছে জমা পড়ে।
ঠিক আছে, এখানে কোনো ডেডিকেটেড রাস্তা থাকে না, যে কোনো নোড দিয়ে সে ট্রাভেল করে আসতে পারে। ধরেন কিছু প্যাকেট আপনার এই রাস্তা চুজ করে আসলো, ঠিক আছে, কিছু প্যাকেট আবার এদিক দিয়ে গেল, সো এরকম যে কোনো নোড ঘুরে এসে লাস্টে আবার একত্রিত হয়ে তারপরে সেন্ডারের কাছে চলে যায়। সো এটা হচ্ছে প্যাকেট সুইচিং। হ্যাঁ, তার জন্য কোনো ডেডিকেটেড রাস্তার প্রয়োজন নাই, মনে থাকবে। তাহলে সার্কিট সুইচিং কোনটা, যেখানে ফিক্সড পাথ থাকে বা ফিক্সড ব্যান্ডউইথ যেখানে থাকে বা ফিক্সড ওয়ে যেখানে ডিফাইন করা থাকে। আর প্যাকেট সুইচিং হচ্ছে আগে ডেটাগুলাকে ছোট ছোট প্যাকেটে ডিভাইড করা হয়, তারপরে সে প্যাকেটগুলাকে তার অ্যাভেইলেবল যতগুলা রাস্তা আছে সেখানে ছেড়ে দেওয়া হয়, যে কোনো প্যাকেট দিয়ে ঘুরে ঘুরে সে কি করে, সেন্ডারের কাছে চলে যায়। কারণ আপনি যখন এই ফ্রেমটাকে ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ, তখনই হচ্ছে ওর সাথে ডেস্টিনেশনের অ্যাড্রেস, যে কোন নোডে গিয়ে ও আবার একত্রিত হবে সেই অ্যাড্রেসটা ওখানে ফিক্সড করা থাকে, দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তখন ও ঘুরে ফিরে ওই সেম অ্যাড্রেসে চলে যায়। তো আমরা যখন ডিভাইসের কথা বলছি তখন কি এদের আইপি অ্যাড্রেস থাকে না, ম্যাক অ্যাড্রেস থাকে না, সো ওইগুলো হচ্ছে এটার সাথে ইনক্লুডেড করে দেওয়া হয়, যাতে সে যতগুলো সোর্সে ঘুরে যাক না কেন লাস্টে গিয়ে ওই জায়গায় মানে ডেস্টিনেশন যাতে খুঁজে পায়। হ্যাঁ, এটা ছিল হচ্ছে সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিংয়ের বেসিক ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, আর আমরা ছিলাম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে। কি জানি ছিল বলেন তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কাকে বলে? টিডিএম। বলেন, একটু রিভিউ করি তারপর আমরা যাই। মাল্টিপ্লেক্সিং টেকনিক বলতে কি বুঝি জানি? মাল্টিপ্লেক্সিং কি? কি করবে একত্রিত হয়ে? কমন একটা পাথ ইউজ করবে, ঠিক আছে, যেটাকে আমরা শেয়ার্ড মিডিয়াম বলছি, গিয়ে তারপর আবার ডেস্টিনেশন এন্ডে গিয়ে আবার ওটা ডিভাইড হয়ে যাবে, যেটাকে আমরা ডিমাল্টিপ্লেক্সিং বলছি। আর যখন আমরা আরও স্পেশাল কিছু চাচ্ছি বা এটাকে কি বলে, মানে স্পেসিফিকভাবে কোনো টেকনিকের কথা যখন বলছি, যেমন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সো এটা হচ্ছে ডেফিনেটলি একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক, বাট ডিফারেন্স হচ্ছে কি ইউজারদেরকে আমরা টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, ইউজারদেরকে আমরা ভাগ করব হচ্ছে টাইম দিয়ে, তাই না? যেমন এই যে পরের স্লাইডে একটা ছবি আছে দেখেন, এই যে ফুল টোটাল যে আপনার কমিউনিকেশনের টাইম এবং টোটাল আপনার যেই ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা ডিভাইড করবে হচ্ছে ইউজারদেরকে কিভাবে, টাইম দিয়ে ডিভাইড করবে। সো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিন্তু সবার জন্য সেম থাকবে। হ্যাঁ, শুধুমাত্র এক একজনের জন্য এক এক রকমের টাইম স্লট অ্যালোকেট করে দিবে। যেমন ধরেন আমরা যদি বলি যে 5 মিনিট, যদি 5 জন ইউজারের জন্য টোটাল 5 মিনিট টাইম থাকে, তাহলে প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো এই যে উপরে দেখেন এটার ডেফিনেশন দেওয়া আছে যে এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক, যেখানে ডেফিনেটলি আমরা কি করি, by which multiple data signals can be transmitted over a common channel in different time slot। হ্যাঁ, এই পোর্শনটা কিন্তু ইম্পর্টেন্ট। এক একজন ইউজারের জন্য আমরা এক একটা টাইম স্লট ভাগ করে দিচ্ছি, সে শুধুমাত্র তার বরাদ্দকৃত টাইম স্লটেই ডেটা ট্রান্সমিট করতে পারবে, বাকি সময় তাকে অপেক্ষা করে থাকতে হবে। হ্যাঁ, তারপর কি বলছে দেখেন, ইট অ্যালাউজ দ্য ডিভিশন অফ ওভারঅল টাইম ডোমেইন ইনটু ভেরিয়াস ফিক্সড লেন্থ টাইম স্লট, মানে আপনার টোটাল যে টাইম ডিউরেশন যেটা থাকবে আপনার ডেটা ট্রান্সমিশনের জন্য যে সময়টুকু আপনাকে দেয়া আছে, সেই সময়গুলো হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টাইম স্লটে ভাগ হবে। হ্যাঁ, আচ্ছা, সো এবার আমরা দেখি যে টিডিএম কিভাবে কাজ করে। দেখেন কয়েকটা স্টেপস দেওয়া আছে। প্রথম স্টেপ হচ্ছে সিগন্যালের স্যাম্পলিং করতে হবে আপনাকে আগে, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে মাল্টিপ্লেক্সিং, তারপর আসবে সিঙ্ক্রোনাইজেশন, দেন আপনি ডেটা ট্রান্সমিট করবেন, রিসিভার এন্ডে যাওয়ার পরে ডিমাল্টিপ্লেক্সিং হবে এবং সিগন্যালের রিকনস্ট্রাকশন করতে হবে। ঠিক আছে, মোটামুটি এই 6টা স্টেপে কাজ করে। আর আগে পিছে যদি আরও কিছু স্টেপ ইনক্লুড করি তাহলে ধরেন আপনার ফিল্টারিং করতে হবে, হ্যাঁ,
তারপরে হচ্ছে ডিজিটাইজেশন করা লাগতে পারে, ঠিক আছে। সো ওভারঅল মনে রাখবেন যে টিডিএম হচ্ছে মোটামুটি 6টা স্টেপে কাজ করে। স্টেপগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। স্যাম্পলিং, মাল্টিপ্লেক্সিং, সিঙ্ক্রোনাইজেশন, ট্রান্সমিশন, ডিমাল্টিপ্লেক্সিং, রিকনস্ট্রাকশন। আচ্ছা, সো সিগন্যালের স্যাম্পলিং আমরা কিন্তু স্যাম্পলিং পড়ছিলাম, মনে আছে কি? বলেন তো দেখি। স্যাম্পলিং হ্যাঁ, কিন্তু আগের কথাটা তো হইল না, আগে যেটা বললেন যে হ্যাঁ না না আমরা কনভার্ট তো করতেছি না এখানে, হ্যাঁ কিভাবে করি? আগে তো স্যাম্পলিং করতে হবে, দেন কোয়ান্টাইজেশনে যাবে। বদরুল বলেন। স্যাম্পলিং স্যাম্পলিং কিন্তু আমরা পড়ছিলাম, মিড টার্মে ছিল। কি ছিল বলেন তো? ভাগ করি কিসের উপর বেস করে ভাগ করি? টাইমের উপর বেস করে ভাগ করি। গুড। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর আমরা সিগন্যাল থেকে ডাটা কালেক্ট করতাম না, এবং ওই নির্দিষ্ট সময়টা কি সবার জন্য সেম, তাই না? আচ্ছা, তো স্যাম্পলিংয়ের একটা রুলস ছিল, মনে আছে কি? স্যাম্পলিং আমি কম নিব না বেশি নিব, কি পরিমাণ নিব, এটার একটা রুলস ছিল, মনে আছে? হ্যাঁ, নাইকুইস্ট থিওরাম ছিল, তাই না? যে আমার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে তার দ্বিগুণ পরিমাণ স্যাম্পল আমাকে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমাদেরকে স্যাম্পলিং অ্যাপ্লাই করতে হবে। সো স্যাম্পলিংয়ের জন্য এই জন্য একটু রিভিউ করলাম যে স্যাম্পলিংয়ে কী কী ছিল আর কি। The analog signal must first be sampled and digitized to transmit over a digital communication channel. দেখেন, আমাদের যেই চ্যানেলগুলো আমরা ব্যবহার করতেছি, যদিও আমরা অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করি, বাট এটাকে কিন্তু আমার ডিজিটাল চ্যানেল ইউজ করে ট্রান্সমিট করতে হয়। সো তার জন্য মাস্ট আগে আমাকে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? সো ডিজিটালে কনভার্ট করার জন্য কিন্তু আমরা মডুলেশন টেকনিক জানি। কি কি জানি সেগুলা? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে মডুলেশনের কথা বলেছি। আর জি, পালস কোড মডুলেশন। ভাইবাই কিন্তু এগুলা জিজ্ঞেস করবো ল্যাবের ভাইবাতে, বুঝছেন? আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা কি বলতেছিলেন, ট্রান্সডিউসার কি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে? ট্রান্সডিউসার কি করে? সিগন্যালের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করে, ঠিক আছে, কিন্তু অ্যানালগ থেকে ডিজিটালে করে না। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র মডুলেশন ইউজ করে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগ করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে? অ্যানালগ সিগন্যালকে আমার আগে স্যাম্পলিং অ্যাপ্লাই করতে হবে। স্যাম্পলিং করার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমি ডিজিটালে ওকে কনভার্ট করতে পারি, তাই না? ডিসক্রিট আগে বানাতে হবে, ডিসক্রিট থেকে আমি ডিজিটালে কনভার্ট করব। আচ্ছা, তো স্যাম্পলিং টেকনিক নিশ্চয়ই আমরা জানি। আবারও এখানে বলে দিচ্ছি যে যে কোনো সিগন্যাল স্যাম্পলিংয়ের সময় কিন্তু আপনাকে অবশ্যই নাইকুইস্টের থিওরামটা মাথায় রাখতে হবে। নাইকুইস্টের থিওরামটা কি ছিল? যে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ পরিমাণ স্যাম্পল আপনাকে কালেক্ট করতে হবে, তাই না? আপনার সিগন্যালের উপর বেস করে সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা থাকবে তার ডাবল আপনাকে কি স্যাম্পল কালেক্ট করতে হবে, ঠিক আছে? সো দেখেন কি বলছে, দ্য স্যাম্পলিং রেট নিডস টু বি অ্যাট লিস্ট টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অফ দ্য অ্যানালগ সিগন্যাল টু অ্যাভয়েড অ্যালাইজিং। যদি আমরা স্যাম্পল কম বেশি করি তাহলে আমরা কিছু প্রবলেম দেখছিলাম না, যে স্যাম্পলের পরিমাণ যদি কম নেই তাহলে কি প্রবলেম জানি হয়? কীরকম ইরোর? কীরকম ইরোর? কেন?
কি বলছিলাম, এই যে সিগন্যাল ধরেন এরকম একটা সিগন্যাল যদি আমরা পাঠাই, এখান থেকে যদি আমি স্যাম্পল কম নেই, তাহলে আমি যদি এটাকে আবার রিকনস্ট্রাক্ট করি, আপনার কাছে স্যাম্পল থাকবে শুধু এরকম, শুধু এই স্যাম্পল থাকবে, তাহলে এটা দিয়ে তো ইউজার তো কি বলে রিসিভার তো আর জানে না যে আপনি সাইনোসয়েডাল পাঠাইছেন না ট্রায়াঙ্গুলার পাঠাইছেন না কি পাঠাইছেন, তাহলে এটা কি সেম হলো না, তার মানে স্যাম্পলিং কিন্তু আমার ঠিক হয় নাই, যার কারণে সিগন্যালের রিকনস্ট্রাকশনে ভুল আছে। তারপরে যেটা বললেন যে ইররের কথা যেটা বললেন, স্বাভাবিক আমরা যখন কোয়ান্টাইজ করতেছি, কোয়ান্টাইজ যে ভ্যালুটা নিচ্ছি সেটা তো অ্যাকিউরেট ভ্যালু না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই না? তার মানে যে এই যে ধরেন আপনি এটাকে যদি রিকনস্ট্রাক্টও করেন হয়তো আপনি এরকম কিছু পাবেন, তার মানে কি এখানে অ্যামপ্লিটিউডের একটা ভ্যারিয়েশন আসতেছে না, তো এখানেও কিন্তু একরকমের ইরর থাকতেছে। বাট তারপরেও যদি স্যাম্পলিং আমরা ঠিক মতো করতে পারি তাহলে হয়তোবা সেই ইররটাকে কিছুটা আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। বাট স্যাম্পলিং যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ইররটা বেশি হবে এবং রিকনস্ট্রাকশনে গিয়ে দেখা যাবে যে নতুন কিছু চলে আসছে, আমি যেটা পাঠাইছিলাম ওরকম কিছু হয় নাই, ঠিক আছে। সেই জন্য আচ্ছা মাঝখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা অ্যালাইজিং ইফেক্ট। অ্যালাইজিং ইফেক্টটা কি সেটা কয়েকটা স্লাইড পরে আছে, আমরা তখন আবার ডিটেলসে দেখবো, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে দেখেন, ইউজিং নাইকুইস্ট স্যাম্পলিং এনশিওরস দ্যাট ইচ সিগন্যাল ইজ স্যাম্পলড অ্যাট আ ফ্রিকোয়েন্সি সাফিসিয়েন্ট টু রিপ্রেজেন্ট দ্য অ্যানালগ সিগন্যাল অ্যাকিউরেটলি। আমরা এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম ওইটাই বলছে যে আপনি যদি নাইকুইস্টের স্যাম্পলিং থিওরামটা ফলো করেন তাহলে আপনি কিন্তু এই যেই প্রবলেমগুলো আমরা বললাম যে হ্যাঁ মানে আপনি অ্যাকিউরেটলি সিগন্যালটাকে রিড করতে পারবেন, হ্যাঁ, বা ওকে রিজেনারেট করতে পারবেন, কিন্তু স্যাম্পলিংয়ে যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু সিগন্যালের রিকনস্ট্রাকশনে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আপনি অ্যাকিউরেট তো আসলে 100% অ্যাকিউরেট তো আর পাওয়া পসিবল না, কিন্তু কাছাকাছি যেতে পারবেন। বাট যদি স্যাম্পলিংয়েই যদি গন্ডগোল হয়, আপনি যদি যে থিওরাম ফলো না করেন তাহলে দেখবেন যে মানে রিকনস্ট্রাকশনে গিয়ে অরিজিনাল সিগন্যালের কাছাকাছি আপনি যেতে পারতেছেন না, হ্যাঁ। আচ্ছা এটা গেল হচ্ছে স্যাম্পলিং। তারপরে নেক্সট আসতেছে হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। সো ওয়ান্স দ্য অ্যানালগ সিগন্যাল হ্যাভ বিন স্যাম্পলড দে আর কনভার্টেড ইন্টু ডিজিটাল সিগন্যাল। দেখেন এখানে যদিও নাম বলছে স্যাম্পলিং, বাট এখানে কিন্তু আপনার ডিজিটালে অলরেডি কনভার্ট হয়ে গেছে, তার মানে আপনাকে এখানে কিন্তু কোয়ান্টাইজেশন এবং কোডিং দুটোই কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এখানে, ঠিক আছে। তারপর কি বলছে, দেন আপনি হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাছে পাঠাইলেন, হ্যাঁ। তো তারপরে মাল্টিপ্লেক্সার কি করবে, আপনার মাল্টিপ্লেক্সিংয়ের কাজটা করবে, তাই না। আচ্ছা দেখেন কি বলছে, দ্য ডাটা স্ট্রিম ইজ ডিভাইডেড ইন্টু ফ্রেম, যেটা বলতেছিলাম যে আমাদের মেইন যে সিগন্যালটা থাকে, তার মানে এখানে যেহেতু ফ্রেমে ডিভাইড করতেছি তাহলে কোন টেকনিক এখানে অ্যাপ্লাই হচ্ছে, সার্কিট সুইচিং নাকি প্যাকেট সুইচিং? প্যাকেট সুইচিং, ঠিক আছে। ওই শুরুর দিকের স্লাইডের মধ্যে দেখবেন আছে যে এখানে প্যাকেট সুইচিং টেকনিক অ্যাপ্লাই করা হয়, কারণ এখানে ডেটাগুলোকে হচ্ছে ছোট ছোট ভাগে ডিভাইড করা হয়, হ্যাঁ। আচ্ছা সো যখন মাল্টিপ্লেক্সারের কাছে পাঠাইলেন আপনি, দেন মাল্টিপ্লেক্সার একটা জিনিস আপনারা ছবির মধ্যে খেয়াল করছেন কিনা দেখেন, এই যে আমি যে এখানে বলছি, এই যে দেখেন এখানে যে এর ধরেন ওখানে দুইটা পোর্শন আছে, দুইটা পোর্শন দুই ভাগে ভাগ হয়ে গেছে না, তার মানে ওইটুকু ছিল আমার মেইন ডাটা, ওটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এখানে কিন্তু অবশ্যই আমার প্যাকেট সুইচিং টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ। এই যে আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র সময় ভাগ করে দিচ্ছেন, দেখেন এই যে ব্লু কালারটা কয় ভাগে আছে, 4-5 ভাগে আছে, তার মানে আপনার ফুল ডাটাটা কিন্তু 5টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা তো দেখেন কি বলছে, সো ডেটাগুলোকে আগে হচ্ছে আমার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, দেন এই যে ভাগ আমরা করতেছি কিসের উপর বেস করে ভাগ করতেছি, টাইমের উপর বেস করে কিন্তু, হ্যাঁ। এক এক ইউজারকে আমরা এক এক রকমের টাইম স্লট অ্যালোকেট করে দিয়েছি। তারপর কি বলছে, দ্য নাম্বার অফ টাইম স্লট পার ফ্রেম ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ সিগন্যাল দ্যাট নিড টু বি ট্রান্সমিটেড অ্যান্ড অ্যাভেলেবল ব্যান্ডউইথ। বুঝছেন কিছু, দ্য নাম্বার অফ টাইম স্লট পার ফ্রেম মানে প্রত্যেকটা ফ্রেমের জন্য টাইম স্লট কত হবে সেটা কার উপরে ডিপেন্ড করবে, কার উপরে ডিপেন্ড করবে, যে কি পরিমাণ সিগন্যাল আপনি ট্রান্সমিট করবেন, বুঝতে পারছেন। ধরেন আপনার কাছে কি পরিমাণ ইউজার আছে তার উপর বেস করে আপনি টাইম স্লট ভাগ করে দিবেন না, বুঝছেন কি, নাকি আমি বলে যাচ্ছি এই জন্য হু করতেছেন। ধরেন আপনার কাছে এখন অ্যাভেলেবেল ব্যান্ডউইথ যেটা আছে, হ্যাঁ, আপনার যদি ইউজারের সংখ্যা কম থাকে তাহলে কি বেশি সময় ধরে ট্রান্সমিট করতে পারবে না, তাই না।
কিন্তু যদি ইউজারের সংখ্যা বেড়ে যায় তাহলে কি তাদের অ্যালোকেটেড টাইম স্লটটা কমে আসবে না? ওটাই এখানে বলছে যে দেখেন দ্য নাম্বার অফ টাইম স্লট পার ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেমের জন্য আপনার অ্যালোকেটেড টাইম স্লট কত হবে সেটা কে ডিটারমাইন করবে? দেখেন উইচ ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ সিগন্যাল দ্যাট নিড টু বি ট্রান্সমিটেড, মানে কি পরিমাণ সিগন্যাল আপনাকে ট্রান্সমিট করতে হবে। তো সিগন্যালগুলো আসতেছে কোথা থেকে? ইউজার থেকে আসতেছে না, ডিভাইস থেকে আসতেছে না, সোর্স থেকে আসতেছে। সো কী পরিমাণ সোর্স আপনার ওইখানে অ্যাক্টিভ থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আপনার টাইম স্লট কত হবে, তাই না? ইউজার বেশি হয়ে গেলে সময় কমে আসবে, আর যদি মানে কার সময়, ইউজারদের কি পরিমাণ সময় তারা ইউজ করবে সেই টাইমের ডিউরেশন কমে আসবে। আর যদি ইউজারের সংখ্যা বেশি হয়ে যায়, সরি কমে যায়, তাহলে ইউজাররা বেশি সময় ধরে ডেটা ট্রান্সমিট করতে পারবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। বলছিলাম যে টিডিএম এর ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এইগুলা ডেসক্রিপশনে যাওয়ার আগে আমরা একটু ছবি দেখে আসি। দেখেন উপরের ছবিটা তো বলতে পারেন যে ব্লক ডায়াগ্রাম টাইপের। হ্যাঁ, আপনার নাম্বার অফ সোর্স আছে, মাল্টিপ্লেক্সার ব্যবহার করতে হবে যেহেতু মাল্টিপ্লেক্সিং অ্যাপ্লাই করছি। তারপরে হচ্ছে যেই কমন চ্যানেল আমাদের থাকবে সেটা দিয়ে ট্রান্সমিট হয়ে ডিমাল্টিপ্লেক্সিং হবে, আবার ডেস্টিনেশনে চলে গেল বা রিসিভারের কাছে চলে গেল। এবার পরেরটা এটাকে ক্রস সেকশন করে, মানে এটাকে আরও যদি ডিটেলস আমরা দেখতে চাই তাহলে পরের ছবিটা আসে। দেখেন ওই পাশে আছে হচ্ছে নাম্বার অফ ইনপুট। হ্যাঁ, এন সংখ্যক নাম্বার অফ ইনপুট আছে। তারপরে ওই যেহেতু আমরা অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করতেছি, সো এখানে আপনাকে নয়েজ রিডিউস করার জন্য অবশ্যই আপনাকে ফিল্টার ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো এখানে কিছু লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন একটা আছে কমুটেটর। কমুটেটর জিনিসটা কি ডেসক্রিপশন পরে আছে, একটু যদি আইডিয়া দেই। দেখেন দেখতে অনেকটা ক্লকের মতো না? হ্যাঁ, এই যে বারবার আমরা বলতেছি সিঙ্ক্রোনাইজেশন, ওই টাইপেরই। তো জিনিসটার কাজ কি, কমুটেটরের কাজ কি, মানে এমনি আইডিয়া আছে? আপনি যে মোটরের পার্সপেক্টিভে বললেন, কি সাপ্লাই দেয়? আচ্ছা, এটাও কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে আপনার ডেটা কালেক্ট করবে। হ্যাঁ, যে এখানে আপনার মানে ধরেন আমি যদি ঘড়ির সাথে যদি কম্পেয়ার করি, যে ধরেন ওই যে টাইমের কথা যেটা বলতেছিলাম যে প্রথম 5 মিনিট হচ্ছে আমার প্রথম সোর্স থেকে ডাটা কালেক্ট করবে, মানে এখানে কমুটেটর হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের কাজটা করবে। হ্যাঁ, যে প্রত্যেকের জন্য এখানে যেই অ্যালোকেটেড টাইম, নির্দিষ্ট টাইম, ওইটুকু সময় সে ঘুরে ঘুরে সবার কাছ থেকে ডাটা কালেক্ট করবে। হ্যাঁ 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 হ্যাঁ, সো এখানে একটা কমুটেটর থাকবে, এখানে একটা ডিকমুটেটর থাকবে। হ্যাঁ, এরা দুইজন হচ্ছে আপনার সিঙ্ক্রোনাইজেশনটা এনশিওর করবে। এই যে আমরা বারবার সিঙ্ক্রোনাইজেশন বলতেছি, মানে কি আপনার যেই সময়টা আমার কাছে, কারণ এখানে টিডিএম যখন আমি বলতেছি তার মানে টাইম এখানে আমার মেইন ফ্যাক্টর, তাই না? যে আমার কি বলে ব্যান্ডউইথ যা আছে না আছে, আমার কিন্তু এখানে টাইম আপনাকে ফিক্সড করে মেনটেন করতেই হবে, না হলে কিন্তু ডিলেটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, একজনের ডেটা আর একজনের কাছে চলে যাবে, বা কাউকে হচ্ছে বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে, কেউ আবার খুব ফাস্ট ডেটা ট্রান্সমিট করতে পারবে। সো এরকম যাতে না হয়, সবাই জানি যেটাকে সাম্যাবস্থা বলে আর কি, সবাই জানি সব কিছু সময় মতো করতে পারে। সো এখানে এই কমুটেটরটা হচ্ছে এই জিনিসটা করে। তারপরে হচ্ছে পালস মডুলেটর আছে, কমিউনিকেশন চ্যানেল আছে, এগুলো তো আমি পরে যাচ্ছি। আচ্ছা, সো যেই সিঙ্ক্রোনাইজেশনের কথা বলতেছিলাম, দেখেন আ ক্লক সিগন্যাল রেগুলেটস দ্য ট্রান্সমিশন টু এনশিওর দ্যাট ইচ সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ইন ইটস ডেজিগনেটেড টাইম স্লট। বুঝছেন, ওই যে ক্লকটা সেট করা আছে, সে হচ্ছে সবার কাছ থেকে মানে তার বরাদ্দকৃত টাইমের মধ্যে ডেটা কালেক্ট করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, দিস ক্লক সিগন্যাল ডিটারমাইন্স দ্য স্টার্ট অ্যান্ড এন্ড অফ ইচ টাইম স্লট অ্যান্ড এনশিওর দ্যাট ইচ সিগন্যাল ইজ ট্রান্সমিটেড অ্যাট দ্য কারেক্ট টাইম। বুঝছি? আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ট্রান্সমিশন। সো মাল্টিপ্লেক্সিং হয়ে গেছে আপনার। তারপরে এই মাল্টিপ্লেক্সড সিগন্যালগুলা আপনি একটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করবেন, সেটা আপনার কোয়েক্সিয়াল কেবল হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে। তারপরে এ পোর্শন অফ
the data for particular signal is carried by each time slot which is transmitted consecutively one after the other. দেখেন আগে কিন্তু ডেটাগুলো কালেক্ট হয়, ঠিক আছে, ফ্রেম তৈরি হয়, দেন ওইটা ট্রান্সমিট হয়। আগের ছবিটা যদি একটু মাথায় থাকে আর কি, আগে হচ্ছে ডেটা কালেক্ট হবে, হ্যাঁ এই যে ধরেন ঘুরে ঘুরে আসবে, হ্যাঁ এই যে দেখেন ধরেন প্রথমে হচ্ছে এর টার্ন, হ্যাঁ এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম তৈরি হয়ে আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর কাটা আছে। সো প্রথমে আগে এর ডেটা আসবে, ঠিক আছে, ওর জন্য যতটুকু টাইম বরাদ্দ ছিল ওইটুকু টাইমের মধ্যে ডেটা দিয়ে দিল, এখানে চলে আসছে। নেক্সট কমিউটেটর কিন্তু ঘুরে গেছে, নেক্সট হচ্ছে বি এর টার্ন, তারপরে বি এর কাছ থেকে একটা পোর্শন আসলো, তারপরে সি এর কাছে যাবে, এরকম গিয়ে কিন্তু একটা করে ফ্রেম তৈরি হয়েছে। এখানে যদি আমরা বলি এখানে দুইটা ফ্রেম আছে, ঠিক আছে, তাহলে এই একটা ফ্রেম ফিল আপ হয়েছে, দেন আরেকটা ফ্রেম ফিল আপ হবে, তারপর একটা একটা করে ফ্রেম হচ্ছে ট্রান্সমিট হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে ট্রান্সমিশনের পার্ট। তারপরে ডিমাল্টিপ্লেক্সিং, তো ঠিক মাল্টিপ্লেক্সিং যেভাবে হয়েছিল ডিমাল্টিপ্লেক্সিং ঠিক অপোজিটে হবে। ডিকমিউটেটর আবার ওই একই ক্লকের মতো ঘুরে ঘুরে সবার কাছে টাইম, সবার স্টার্ট আর এন্ডিং টাইমটা ও ফিক্সড করে দিবে, ওই টাইমের মধ্যে যার যার ডেটা তার কাছে আবার ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ দেখেন কি বলছে, দ্য রিসিভার রিসিভস দ্য ট্রান্সমিটেড সিগন্যাল অ্যান্ড মাল্টিপ্লেক্সেস ইট বাই সেপারেটিং দ্য ইন্ডিভিজুয়াল সিগন্যাল ফ্রম দ্য টাইম স্লট। বুঝছেন? আচ্ছা, তারপর কি বলছে, দ্য ডিমাল্টিপ্লেক্স সিগন্যাল ইজ দেন পাসড থ্রু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। যেহেতু আপনি ওখানে কিন্তু এডিসি ব্যবহার করছিলেন, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করছিলেন, সো এখন আপনাকে আবার ড্যাক ব্যবহার করতে হবে, ডিএসি, তাই না, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ব্যবহার করে আবার ওটাকে আপনি অ্যানালগে কনভার্ট করে দেন আপনি রিসিভারের কাছে পাঠাইতে পারবেন। সো রিসিভারের কাছে যাওয়ার আগে সিগন্যাল তো রিকনস্ট্রাক্ট করতে হবে, তাই না? দেখেন কি বলছো, once the signal have been demultiplexed and reconstructed they are amplified and filtered. ছবিতে দেখে আসছি না আমরা, ফিল্টার ব্যবহার করছিলাম শুরুতে, রিসিভার এন্ডে গিয়েও কিন্তু আবার আপনাকে একটা ফিল্টার ব্যবহার করতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে অ্যামপ্লিফাইও করতে হবে। হ্যাঁ, করে তারপরে হচ্ছে আপনি ডেস্টিনেশনের কাছে পাঠাইতে পারবেন। ঠিক আছে, তাহলে এই 6টা স্টেপ কি বুঝছি? পারবেন লিখতে নিজের মতো করে? খালি ছবি, এক লাইন ছবি এঁকে দিয়ে চলে আসবেন নাকি? আমি তো বুঝছি, আমার স্টুডেন্টরা ক্লাস করছে মানে বুঝছে, কিন্তু পরীক্ষার খাতায় তো লিখতে হবে না। আচ্ছা দেখেন, ওই যে দেখেন শুরুতে হচ্ছে লো পাস ফিল্টার ব্যবহার করা হয়, দেন কমিউটেটর থাকে, ডায়াগ্রামটা কিন্তু শিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন তো পালস মডুলেটরের কাজ কি? পালস মডুলেটরের কাজ কি? এই যে টিডিএম এর মধ্যে যে পালস মডুলেটর ব্যবহার করা হয়েছে, এটা কাজ কি? বলেন। হচ্ছে আমরা যখন স্যাম্পলিং করি, স্যাম্পলিং স্টেজটা পার হওয়ার পরে যেই সিগন্যালটা আসে ওটা পিএম সিগন্যাল না, পালস অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। সো আপনি যে দেখেন স্টেপগুলা ভালো করে প্রপারলি বুঝতে হবে, তাইলে দেখবেন সব ক্লিয়ার। না, ডিজিটালে আসার আগে, কোয়ান্টাইজেশন হওয়ার আগে যেটা পাই ওটা হচ্ছে আমাদের পালস অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, তো এই যে স্যাম্পলিং করে যে আমি সিগন্যালটাকে বের করে নিয়ে আসতেছি কার মাধ্যমে? এই যে পালস মডুলেটরের মাধ্যমে। আপনার যে ডিসক্রিট সিগন্যাল জেনারেট করতেছে, অ্যানালগ সিগন্যাল থেকে যে ডিসক্রিট সিগন্যাল জেনারেট হচ্ছে সেটা কার মাধ্যমে জেনারেট হচ্ছে? এই যে পালস মডুলেটরের মাধ্যমে। আমরা যে মুখে মুখে যে কথাটা বলতেছি যে আমার এই অ্যানালগ সিগন্যালটা আমার হচ্ছে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ আমি তো মুখে মুখে বলতেছি যে আমি নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল থেকে স্যাম্পল ভ্যালু কালেক্ট করেছি, এই কথাটা আমরা বলতেছি যে নির্দিষ্ট সময় পর পর আমি সিগন্যাল থেকে, যদি আমার টাইম ডিফারেন্স মানে এলোমেলো হয়ে গেছে বাট একই রকম হওয়া উচিত, তো এই যে কথাটা আমরা বলতেছি যে নির্দিষ্ট টাইম স্লট পর পর আমি সিগন্যাল থেকে এখান থেকে ডেটা কালেক্ট করলাম, এই কাজটা কে করতেছে?
এই কাজটা করতেছে হচ্ছে আমার এই পালস মডুলেটর, বুঝতে পারছেন? হ্যাঁ, যখন আমার অ্যানালগ থেকে ডিসক্রিটে কনভার্ট হয়ে গেল, সেই কনভার্সনের কাজটা কে করলো? করলো হচ্ছে এই পালস মডুলেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে ডিজিটালে কনভার্ট হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনার কমিউনিকেশন চ্যানেল যেটা থাকবে আপনার ওয়্যার, ওটা দিয়ে ট্রান্সফার হয়ে দেন নেক্সট আপনার আবার কি মানে দেখেন এই ডায়াগ্রামের ভিতরে আপনি যদি আরও কম্পোনেন্ট ইনক্লুড করতে চান সেটা কিন্তু পসিবল। কারণ কি এখানে আপনি পালস মডুলেটর দেখাইছেন, পালস মডুলেটরের পরে অ্যাকচুয়ালি ওখানে পালস মডুলেটরটা কার অংশ? এডিসির অংশ না? অ্যানালগ থেকে যদি ডিজিটালে কনভার্ট করতে যাই তো তার একটা স্টেপ হচ্ছে পালস মডুলেটর, তারপর ওখানে কোয়ান্টাইজেশন হয়েছে, তারপর ওখানে কোডিং হয়েছে, তাই না? তো ওখানে কিন্তু চাইলে আপনি আরও কম্পোনেন্ট ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। তারপরে ডিমodulatorের এখানেও কিন্তু সেম। আগে হচ্ছে আপনার এটা কার পার্ট? এটা কিন্তু ওই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের পার্ট। হ্যাঁ, এখানে আপনি পালস মডুলেটর ব্যবহার করছিলেন, তাহলে একটা আবার ডিমodulator ব্যবহার করতে হবে না? এখানে আপনার অ্যানালগ থেকে আবার ডিজিটালে কনভার্ট, সরি ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হয়ে ডিকমিউটেটরে এসে যার যার ফ্রেম বা প্যাকেট তার কাছে ট্রান্সফার করবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে ফিল্টারিং এবং অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফিল্টার এবং অ্যাম্পলিফায়ার এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আগে আপনাকে ব্যবহার করতে হবে, তারপরে আবার যার যার সিগন্যাল তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, সো এখানে লো পাস ফিল্টার আমরা কেন ব্যবহার করতেছি? যেহেতু আমরা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করতেছি, সোর্স সিগন্যাল থেকে নয়েজগুলোকে রিডিউস করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করি। হ্যাঁ, দেখেন কি বলছে, দ্য ওভারঅল অ্যামাউন্ট অফ ডেটা ইনপুটস ডিটারমাইন্স দ্য এলপিএফ ফিল্টার নাম্বার। বুঝছেন এই লাইনটা থেকে? মানে আপনি কি পরিমাণ ডেটা ট্রান্সমিট করবেন তার উপর বেস করে আপনি ফিল্টার, মানে নাম্বার অফ ফিল্টার আপনি ডিসাইড করবেন। হ্যাঁ, যে আমার এখানে কয়টা ফিল্টার প্রয়োজন, ঠিক আছে। যে নর্মালি আমরা ছবিতে যেটা দেখলাম যে আমার যে কয়টা সোর্স আছে প্রত্যেকটা সোর্সের জন্যই আলাদা আলাদা কি আসতেছে, ফিল্টার ব্যবহার করছি আমরা। বেসিক্যালি দিস লো পাস ফিল্টার্স আর অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার দ্যাট রিমুভস দ্য অ্যালাইজিং অফ দ্য ডেটা ফ্রম ইনপুট সিগন্যাল। আচ্ছা, এই অ্যালাইজিং কথাটা আমরা বলতেছি, অ্যালাইজিং কি এটা আগে তো আমাকে বুঝতে হবে। দেখেন অ্যালাইজিং ইফেক্টটা আমি নিচে দিয়েছি, দেখেন। আচ্ছা, নিচের ছবিটা কি দেখছেন? এই ইফেক্টটা কিন্তু অলরেডি আমরা জানি, এটা হচ্ছে স্যাম্পলিংয়ের এরর। হ্যাঁ, স্যাম্পলিং করার পরে এটা হচ্ছে স্যাম্পলিংয়ের এরর। কেন বলেন তো? কারণ আমরা যে অরিজিনাল ডেটা থেকে যে আমি স্যাম্পল ডেটা কালেক্ট করে নিচ্ছি এই দুইটা তো সেম না, তাই না? বা কোয়ান্টাইজেশন করার পরে যে জিনিসটা আসতেছে এটা তো সেম না। হ্যাঁ, তো এই যে দুইটা অরিজিনাল আর হচ্ছে অ্যাজিউম বা কি বলে এটারে কোয়ান্টাইজড ডেটার মধ্যে যে পার্থক্য এটাকেই বলে হচ্ছে অ্যালাইজিং ইফেক্ট। একটু পড়ি আমরা, দেখি কি বলা আছে। অ্যালাইজিং ইজ অ্যান আনডিজায়ারেবল ইফেক্ট দ্যাট ইজ অকারিং ডিউ টু অ্যান ইনকারেক্ট স্যাম্পলিং রেট। এটা মেইনলি এই অ্যালাইজিং এফেক্টটা মেইনলি পাওয়া যায় হচ্ছে স্যাম্পলিংয়ের টাইমে। হ্যাঁ, স্যাম্পলিংয়ের সময় এই অ্যালাইজিং ইফেক্টটা অ্যারাইজ হয় যদি স্যাম্পল কারেক্ট না হয়, ঠিক আছে। স্যাম্পলিং টেকনিক যদি বা কারেক্ট না হয় তাহলেই এই অ্যালাইজিং ইফেক্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে এটা ওভারকাম করতে পারি আমরা যদি নাইকুইস্টের স্যাম্পলিং থিওরামটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই ইফেক্টটাকে রিডিউস করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর ফার্দার যাই আর কি আছে। ইফ দ্য স্যাম্পলিং রেট ইজ টু লো দ্য নাইকুইস্ট স্যাম্পলিং থিওরাম ইজ নট অবজার্ভ। আচ্ছা, কি বলছে? যে স্যাম্পলিং রেট যদি খুব কম হয় তার মানে আপনি নাইকুইস্টের থিওরামটাকে ফলো করেন নাই, তাই না? সেটাই ওখানে বলছে যে স্যাম্পলিং রেট যদি খুব কম থাকে তার মানে আপনি হচ্ছে নাইকুইস্টের স্যাম্পলিং থিওরামকে ফলো করেন নাই, যার কারণে কি হবে দেখেন, ডাজ দ্য মেজারমেন্ট সিগন্যাল ইজ নট অ্যাকোয়ার্ড কারেক্টলি। তার মানে কি আপনি সিগন্যালকে ঠিকমতো রিড করেন নাই, সিগন্যালকে ঠিকমতো মেজার করেন নাই, ঠিক আছে। দিস হ্যাপেন্স ডিউ টু আন্ডার স্যাম্পলিং অফ সিগন্যাল। যেহেতু স্যাম্পলিং রেট কম তার মানে এটা ডেফিনেটলি আন্ডার স্যাম্পলিং হয়েছে, which results in incorrect amplitude and low frequencies in digitalized signal.
বা ডিজিটাইজ সিগন্যাল। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে পয়েন্টগুলা ব্ল্যাক কালারের যেটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, হ্যাঁ, ব্ল্যাক কালারের দাগ কাটা যেটা, আর ব্লু কালারের যেটা সেটা হচ্ছে আমাদের ডিজিটাইজ সিগন্যাল। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে স্যাম্পল কালেক্ট করছিলেন, এগুলো কিন্তু টাইম ডিউরেশন আমার, ঠিক আছে। আর ডিজিটালে করার পরে আপনার দেখেন, ডিজিটালে করার পরে আপনার এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে আপনার ডিজিটাইজ সিগন্যাল, এরকম আসছে। এইটার সাথে কি এই অরিজিনাল সিগন্যালের মিল আছে? মিল নাই। কেন বলেন তো? এ দেখেন ওর অ্যাম্পলিটিউড কিন্তু এইটুকু, তাই না? এর অ্যাম্পলিটিউড কিন্তু এইটুকু। এই যে দেখেন অ্যাম্পলিটিউডের যে ভেরিয়েশন আসছে, তাই না? মানে পয়েন্টটা কি ধরতে পারছেন? এটা কি এই যে দেখেন সাইনোসয়েডাল আকারে যাচ্ছে, বাট এটা কিন্তু দেখেন এই যে ব্লু কালারেরটা, মানে বুঝছেন তো, এই যে এটা যেটা আপনার অ্যানালগ যেটা ছিল সেটা এরকম ছিল, তাহলে এদের মধ্যে কি ডিফারেন্স আছে না? ফ্রিকোয়েন্সিতেও ডিফারেন্স আছে, অ্যাম্পলিটিউডেও ডিফারেন্স আছে। তো এটা কেন অ্যারাইজ হয়েছে? কারণ আমি স্যাম্পলিং ঠিক মতো করি নাই। আমার যদি আমি প্রপার স্যাম্পলিং করতাম তাহলে আমি হয়তো এটার কাছাকাছি যেতে পারতাম, মানে চেহারা এরকম হতো না, হয়তো ধরেন এরকম এরকম কিছু হয়তো আপ ডাউন হলেও হইতে পারতো, মানে এরকম না, এটার মতো হয়তো 100% অ্যাকিউরেট হতো না, বাট এখন যেটা পেয়েছি এরকম হতো না যদি আমি প্রপার স্যাম্পলিং করতাম। আমার কাছে যে পরিমাণ ডেটা আছে দেখেন, এই যে নেগেটিভ পোর্শনে কিন্তু আমি কোনো স্যাম্পল নেই নাই, তো এই পোর্শনটা কি পুরাটা বাদ চলে গেছে না, তাই না? সো এই যে এফেক্ট, এটাকেই বলতেছে হচ্ছে অ্যালাইজিং এফেক্ট। তাহলে আমরা যদি একটু সাম আপ করি তাহলে জিনিসটা কীরকম হবে, যে অ্যালাইজিং এফেক্ট কখন অ্যারাইজ হয়? যদি আমি স্যাম্পলিং ঠিকমতো না করি বা স্যাম্পলিং রেট যদি কম থাকে, তার মানে স্যাম্পলিংয়ের যে থিওরাম, নাইকুয়েস্টের থিওরাম, সেটা আমরা ফলো করি নাই, যার কারণে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে এবং অ্যাম্পলিটিউডে ভ্যারিয়েশন আসবে, ঠিক আছে। যার কারণে দুইটা সিগন্যালের মধ্যে, অরিজিনাল সিগন্যাল এবং পরে রিকনস্ট্রাক্টেড যে সিগন্যাল থাকবে, এই দুটার মধ্যে যে ডিফারেন্স, ওইটাকেই আমরা বলছি হচ্ছে কি অ্যালাইজিং এফেক্ট। এবার বুঝছি অ্যালাইজিং এফেক্ট কি। আচ্ছা, সো আমাদের এই যে লো পাস ফিল্টার, হ্যাঁ, এ হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং ডিভাইস বা কম্পোনেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ। চেষ্টা করে যে এই অ্যালাইজিং এফেক্টটা যাতে অ্যারাইজ না হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ছবিটার পরের ডেসক্রিপশন আর কি। লো পাস ফিল্টারের পরে আমরা কি দেখেছিলাম? কম্যুটেটর দেখেছিলাম, তাই না? দেখেন কি বলছে, আফটার দ্যাট, মানে লো পাস ফিল্টার পার হওয়ার পরে the output is given to the commutator according to the commutator rotation, the data input sampled are gathered through it, মানে এক একটা প্যাকেট কম্যুটেটর রোটেট করে করে এক একটা প্যাকেটকে ফ্রেমের কাছে পাঠাইলো, যখন ফ্রেম কমপ্লিট হয়ে যাবে দেন ওটা হচ্ছে ট্রান্সমিট করবে, হ্যাঁ। সো ধরে নেন আমাদের কাছে n সংখ্যক ইনপুট আছে ডেটা, সো রিভলিউশন যেটাকে বলতেছে, মানে কম্যুটেটর যে রোটেট করতেছে, সে রোটেট করে করে প্রত্যেকটা থেকে ডেটা কালেক্ট করে নিয়ে এসে তারপর ওগুলাকে কমন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করতেছে। সো রিসিভার এন্ডে যাওয়ার পরে ডি কম্যুটেটর ইউজ করা হয় যাতে সিনক্রোনাইজেশনটা মেনটেন করতে পারে, ঠিক আছে। এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কম্যুটেটর এবং ডি কম্যুটেটর যেটা সেন্ডার এবং রিসিভার এন্ডে আমরা ব্যবহার করতেছি, সবার দুজনের স্পিডই সেম থাকবে, না হলে কিন্তু দুই সাইডে ম্যাচ করতে পারবে না, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে টিডিএম কি এটুকু বুঝছি, পরের ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো। আচ্ছা, এখন আসেন যে টিডিএম হচ্ছে দুই প্রকারের ছিল, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা ছিল অ্যাসিনক্রোনাস। তো এখন আমরা দেখবো যে দুইটা প্রকারের মধ্যে পার্থক্য কি। পড়েন একটু, কি বলছে দেখেন। আচ্ছা, খালি থাকবে। মেইন পার্থক্য হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আপনার সোর্স থেকে যেই ডাটাগুলো আসবে, ইনপুটগুলো আসবে, সেগুলো হচ্ছে আপাতত ডিভাইড করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন আমরা জানি যে যেহেতু আমরা প্যাকেট সুইচিং টেকনিকে অ্যাপ্লাই করি, সো আপনাকে অবশ্যই ডাটা ডিভাইড করে পাঠাইতে হবে। তো এই জন্য ডাটাগুলোকে আগেই হচ্ছে স্মল পোর্শনে ভাগ করা আছে। এখন
সিঙ্ক্রোনাস টিডিএম যখন আমরা বলবো তখন হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার ওর জন্য যে কয়টা সোর্স থাকবে সেই সোর্স অনুযায়ী ওর জন্য হচ্ছে লোকেশন কি বলে ডিভাইড করাই থাকবে। হ্যাঁ, ফ্রেমের মধ্যে ওর জন্য মানে যে কয়টা সোর্স থাকবে প্রত্যেকটা সোর্সের জন্য ফ্রেমে আগে থেকেই জায়গা অ্যালোকেট করা থাকবে। ঠিক আছে, এখানে কারণ শুরুতে তো ও জানবেই যে কয়টা সোর্স আমার এখানে আসে, কয়টা সোর্স থেকে আমার সিগন্যাল আসতে পারে। সো ও কী করবে আগে থেকেই যার যার জায়গা ডিভাইড করে রাখবে। ওই যে আমরা যেমন করি না সিট অ্যালোকেট করে রাখি না, হ্যাঁ ধরেন কারো নামে নামে যদি আমি সিট অ্যালোকেট করে রাখি ব্যাপারটা ওরকম আর কি, যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নামে নামে টাইম স্লট ভাগ করা থাকবে। ঠিক আছে, জায়গা অ্যালোকেট করা থাকবে। তো দেখেন কি বলছে, টাইম স্লটস আর গ্রুপড ইনটু ফ্রেম, এটা তো আমরা অলরেডি জেনে গিয়েছি। ওয়ান ফ্রেম কনসিস্ট অফ ওয়ান সাইকেল অফ টাইম স্লট। দেখেন এটা প্রত্যেকটার জন্য এক সাইকেল ঘুরে আসলে এই পরিমাণ ডেটা পাওয়া যাবে, পরের সাইকেল আসলে এই পরিমাণ ডেটা পাওয়া যাবে। ঠিক আছে, এবং এগুলা কিন্তু প্রত্যেক সোর্স থেকে আসতেছে। আচ্ছা কি বলছে দেখেন, ইট ইজ নট ইফিশিয়েন্ট। একটা জিনিস খেয়াল করেন, প্রথমটা যদি আমরা দেখি এখান থেকে, এটা কোথা থেকে আসছে, এই যে এই পোর্শনগুলো আগে নিছি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এটা ফ্রেমের নাম্বার করা হয়, হ্যাঁ 0 1 2 এভাবে করে করে আগে হচ্ছে ফ্রেমের নাম্বার দিয়ে দেয়। ঠিক আছে, তো এখন যেভাবেই আসুক না কেন মনে রাখবেন যে প্রত্যেকটা ফ্রেমের আগে নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ কারণ পরে গিয়ে তো আবার এগুলো একত্রিত হবে না, তো কোন ফ্রেমটা কোথায় এসে জোড়া লাগবে ওই জিনিসটা আগে হচ্ছে। এখানে আরও কিছু আছে, ডেস্টিনেশন ওই যে বলছিলাম না ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এরকম ফিক্সড করা থাকে, প্রত্যেকটা নোডের অ্যাড্রেস ওরকম আর কি অ্যাড্রেস এখানে ফিক্সড করা থাকে। তো ধরে নেন এটা হচ্ছে আমার প্রথম ফ্রেম, এটা হচ্ছে আমার দ্বিতীয় ফ্রেম। হ্যাঁ, তাহলে প্রথম ফ্রেমে আগে এই ডাটাগুলো এখানে নিছে, যেহেতু ছবিতে যা আছে আমরা ওইভাবে একটু বোঝার চেষ্টা করি। A1 বা বলতে পারেন যে A2-তে কোনো ডেটা নাই দেখেন, কিন্তু ওর জন্য জায়গা বরাদ্দ ছিল, সো ওটা ফাঁকা। বিতে আছে, সিতে কিন্তু কোনো ডেটা নাই কারণ সি ফাঁকা, সি নাই এই মুহূর্তে। ঠিক আছে, ডি আছে, ই আছে। আবার পরে ঘুরে আসছি দেখেন এ আছে, বি আছে, সি নাই, ই নাই, তো ওদের জন্য জায়গাগুলো ফাঁকা পড়ে আছে। তো এটার অসুবিধা কি বলেন তো, অসুবিধা কি? ব্যান্ডউইথ তো লস হচ্ছে, আরও একটা মেজর লস আছে। এক্স্যাক্টলি, ওখানে অ্যাক্টিভ নাই সে, তারপরে ওর জন্য কিন্তু বসে থাকবে। তাহলে কি এখানে ডিলে টাইম বাড়তেছে না? যদি যে নাই, আমি যদি আগে থেকেই জানতে পারি যে আচ্ছা সি এখন নাই, এখন নেটওয়ার্কে সে অ্যাক্টিভ নাই, তাহলে সি এর জন্য কেন আমার ওয়েট করার দরকার আছে? নাই, ওই টাইমটা তো আমি বাকিদেরকে বরাদ্দ করে দিতে পারি, তাই না? বাকিদেরকে যদি ডিস্ট্রিবিউট করে দিই বাকিরা তো ওই টাইমটা ইউজ করতে পারতেছে। বাট সিঙ্ক্রোনাসের অসুবিধা হচ্ছে কেউ থাকুক বা না থাকুক ওর জন্য টাইম, ওর জন্য স্লট সব কিছু থাকবে, এটা একটা অসুবিধা। সো ওইটাই বলা আছে দেখেন, ইট ইজ নট ইফিশিয়েন্ট বিকজ ইফ দ্য ইনপুট ফ্রেম হ্যাজ নো ডাটা টু সেন্ড আ স্লট রিমেইন এমটি ইন দ্য আউটপুট ফ্রেম। ঠিক আছে, হিয়ার উই নিড টু মেনশন দ্য সিঙ্ক্রোনাস বিট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ফ্রেম। ওই যে যেটা বললাম যে কত নাম্বার ফ্রেম তৈরি হচ্ছে, এটা ফ্রেম নাম্বারটা কিন্তু শুরুতে মেনশন করে দিতে হবে আপনাকে। হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলছে, এবার যাই আমরা অ্যাসিঙ্ক্রোনাসে। সো অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে সিঙ্ক্রোনাসের থেকে একটু ইন্টেলিজেন্ট। কীরকম? ইন অ্যাসিঙ্ক্রোনাস টিডিএম দ্য আউটপুট ফ্রেম কালেক্ট ডেটা ফ্রম দ্য ইনপুট ফ্রেম টিল ইট ইজ ফুল, নট লিভিং অ্যান এমটি স্লট লাইক ইন সিঙ্ক্রোনাস টিডিএম। দুটার মধ্যে পার্থক্য কি? সিঙ্ক্রোনাসে ছিল হচ্ছে আমি অপেক্ষা করে থাকবো, হ্যাঁ সোর্স যে কয়টা থাকবে সেই কয়টা স্লট আমি আগে থেকেই ডিফাইন করা থাকবে, আমি করব না, মানে সিঙ্ক্রোনাস টিডিএমে করা থাকবে। কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা নাই, যতক্ষণ পর্যন্ত ফ্রেম না ফুল হবে ততক্ষণ পর্যন্ত সে ডাটা কালেক্ট করতে থাকবে, কারোর জন্য অপেক্ষা করবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে যেমন হচ্ছে এ নাই, সো এর জন্য কোনো স্লট নাই। এখানে বি আছে, বি আছে, ডি আছে আর ই, বি ডি ই ডাটা নিছে। যেহেতু এখন ধরেন এখানে আরও একটা সোর্স যদি এই মুহূর্তে থাকতো তার ডাটাটাও নিত, যেহেতু এখানে কারোর জন্য ফিক্সড টাইম স্লট নাই, ফিক্সড জায়গা নাই, সো এই জন্য আপনাকে প্রত্যেকবার প্যাকেটের আগে তার অ্যাড্রেসটা বসায় দিতে হবে যে কোথা থেকে আসছে সে।
ঠিক আছে, যেমন এটা হচ্ছে কোথা থেকে কালেক্ট করছি, বি থেকে কালেক্ট করছি, এটা ডি থেকে কালেক্ট করেছি, এটা ই থেকে কালেক্ট করেছি। সো এরকম প্রত্যেকটা অ্যাড্রেস তাকে কি করতে হবে, আগে বলে দিতে হবে। ঠিক আছে, কিন্তু সে কারোর জন্য অপেক্ষা করবে না। তাহলে এটা ভালো না সিনক্রোনাসের থেকে, কারণ আপনার এখানে তো সময় নষ্ট হচ্ছে না, তাই না? ব্যান্ডউইথও ইউটিলাইজ করতে পারতেছেন, টাইমকেও প্রপারলি ইউজ করতে পারতেছেন। আচ্ছা, তারপরে দেখেন হিয়ার উই নিড to include the address of each particular data in the slot that is being sent to the output frame, যেটা আমি একটু আগে বলে আসছি যে যেহেতু এক এক জায়গা থেকে ডেটা আসতেছে, কারণ এখানে তো আপনার কোনো নির্দিষ্ট লাইন ছিল না যে এরপরে একেই আসতে হবে, সেই জন্য আপনাকে আগে ডেটার অ্যাড্রেসটা বলে দিতে হবে। হ্যাঁ, it is more efficient as the channel capacity is fully utilized and improves the bandwidth efficiently, যেটা একটু আগে বললাম যে আপনি ব্যান্ডউইথও প্রপারলি ইউজ করতে পারতেছেন এবং আপনার যে টাইমটা থাকতেছে সেটাকেও আপনি ইউটিলাইজ করতে পারতেছেন। হ্যাঁ, পরের স্লটটা তো দেখছেন, দেখেন এ আছে, বি আছে আর ডি আছে। সো এই তিনটে থেকে ডাটা কালেক্ট করছে এবং প্রত্যেকটার আগে কিন্তু তাকে অ্যাড্রেস বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো অ্যাপ্লিকেশান কোথায় কোথায় আমরা দেখি, সেলুলার রেডিওতে দেখি, তারপরে গতদিন বলছিলাম যে টেলিফোন নেটওয়ার্কে ব্যবহার করা হয়, তারপরে স্যাটেলাইট কমিউনিকেশানে, তারপরে জিএসএমে ব্যবহার করা হয়, তারপর হাফ ডুপ্লেক্স তো মনে আছে নিশ্চয়ই, না ভুলে গেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করলে তো পারবেন না, যাই হোক ধরে নিলাম মনে আছে। সো এইসব জায়গায় আমরা টিডিএম ব্যবহার করি। সুবিধা হচ্ছে কি, আচ্ছা এফডিএম তো জানি না, সো প্রথম পয়েন্টটা আপাতত আমরা স্কিপ করছি। এফডিএম জানলে তখন টিডিএম এর সাথে আবার পার্থক্য করতে পারবো। হ্যাঁ, সো এটা সার্কিট হচ্ছে খুবই সিম্পল। ইট ইউটিলাইজেস দ্য এন্টায়ার চ্যানেল ব্যান্ডউইথ ফর দ্য ট্রান্সমিশন অফ দ্য সিগন্যাল। এটা কি মানেন? থার্ড পয়েন্ট ঠিক লেখা আছে নাকি ভুল? কিভাবে? হ্যাঁ, আরও একভাবে বলতে পারি আমরা, যেহেতু আমরা ইউজারদেরকে ডিফারেন্সিয়েট করতেছি টাইম দিয়ে। হ্যাঁ, সো কে কতক্ষণ ডাটা ট্রান্সমিট করবে ওই টাইমটাই শুধুমাত্র আলাদা থাকে, বাট ব্যান্ডউইথ তো সবার জন্য সেম, তাই না? এই জন্য এই কথাটা বলছে যে এন্টায়ার চ্যানেল ব্যান্ডউইথ প্রত্যেকটা ইউজারই কিন্তু ফুল ইউটিলাইজ করতে পারতেছে। হয়তো কম সময়ের জন্য ব্যবহার করতে পারতেছে, বাট ফুলটাই কিন্তু সে ব্যবহার করতে পারতেছে। তারপর কি বলছে দেখেন, দ্য প্রবলেম অফ ইন্টারমোডুলেশন ডিস্টরশন ইজ নট প্রেজেন্ট। সো ইন্টারমোডুলেশন ডিস্টরশনটাকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। হ্যাঁ, একটু মনে করেন। আচ্ছা, তারপর কি বলছে, পালস ওভারল্যাপিং ক্যান সামটাইমস কজ ক্রস টক। আচ্ছা, এই যে আমরা পালসগুলো যে জেনারেট করতেছি, হ্যাঁ, সো এই পালসগুলো যদি কখনো ওভারল্যাপ হয়, কারণ আপনার তো এখানে একটা সিগন্যাল থাকতেছে না, একটা সিগন্যাল কি থাকছে, অনেকগুলো সিগন্যাল থাকতেছে এখানে। সো কখনো যদি এদের মধ্যে ওভারল্যাপিং হয় তাহলে ক্রসটক ইরর জেনারেট হয়। হ্যাঁ, যেটা আমরা রিডিউস করতে পারি গার্ড ব্যান্ড বা গার্ড টাইম ইউজ করে। গার্ড টাইমের কথা কি বলছিলাম? গার্ড টাইমটা হচ্ছে কি, ধরেন আমি যদি কারোর জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বরাদ্দ করে দেই, হ্যাঁ, টাইম দিয়েই যদি আমরা বলি, আমরা ইউজারদেরকে তো টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, তাই না? ধরেন এটুকু আমি দিলাম ইউজার 1 এর জন্য টাইম, এটুকু দিলাম আমি ইউজার 2 এর জন্য টাইম। আচ্ছা, এখন এই যে এই টাইমটা কি এই দুটার মধ্যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? তো এই যে এদের মধ্যে যাতে ওভারল্যাপ না হয় সেজন্য এখানে স্মল পোর্শন অফ টাইম ফাঁকা রাখা হয়, যাতে এটা কারোর মধ্যে ওভারল্যাপ না হয়। এটাকে বলা হচ্ছে গার্ড টাইম। এটা যখন ফ্রিকোয়েন্সি হবে তখন এটাকে বলা হয়েছে গার্ড ব্যান্ড, যেটা আমরা এফডিএম এ ব্যবহার করব। ঠিক আছে, আর কি আছে দেখি। ডিসঅ্যাডভান্টেজ কি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে সিনক্রোনাইজেশন ইজ করতেই হবে। হ্যাঁ, টাইমের এদিক সেদিক হইলেই কিন্তু ডাটা এলোমেলো হয়ে যাবে। তারপর কি বলছে, কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট। আচ্ছা, তারপর কি বলছে, ডিউ টু স্লো ন্যারো ব্যান্ড ফেডিং। আচ্ছা, ফেডিং সম্পর্কে আমরা কোনো ক্লাসে ডিসকাস করি না, ফেডিংয়ের একটা ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে, তখন আশা করি বুঝে যাবেন। অল দ্য টিডিএম চ্যানেলস মে বি গেট বিপড আউট, মানে ফেডিং হচ্ছে এক ধরনের ইরোর। হ্যাঁ, সো এই ইরোরের কারণে কি বলছে যে আপনার টিডিএম চ্যানেলগুলা হারিয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট ক্লাসে মনে করেন এগুলা ডিসকাস করব। ঠিক আছে, কি কি? ফেডিং,
জি, সব কিছুই ইলেকট্রোম্যাগনেটিকের খেলা। তাহলে হচ্ছে আজকে পর্যন্তই।